রাস্তায় দাঁড়িয়ে শুধু জয় বাংলা বললেই এখন 14 বছরের জেল। ভাবা যায়, শেখ হাসিনা দেশ ছাড়লেও তারেক রহমানের পাতা আইনি জালে কি তবে চিরতরে শ্বাসরুদ্ধ হতে যাচ্ছে আওয়ামী লীগ? একদিকে জেলে যাওয়ার আতঙ্ক, অন্যদিকে শীর্ষ নেতাদের বেইমানি। তৃণমূল আজ ডুকরে কাঁদছে। সত্যি কি রাজনীতির মাঠ থেকে চিরতরে মুছে যাচ্ছে এক সময়ের অপ্রতিরোধ্য একদল আওয়ামী লীগ, যে দল একসময় দম্ভ করে বলতো তাদের শিকড় অনেক গভীরে। বিএনপি যদি বেশি বাড়াবাড়ি করলে আবার জেলে পাঠিয়ে দেবো, কোনো চিন্তা নেই। সেই দলের তৃণমূলের নেতারাই বা কেন এখন চরম ক্ষোভে ফুঁসছে? কেন তারা শেখ হাসিনা সহ শীর্ষ নেতাদের দেশে ফিরিয়ে নিয়ে এসে জেলে ঢোকানোর দাবি করছে? গত 17 বছর ধরে যে দলটি দাপটের সাথে দেশ চালিয়েছে, যাদের টিকিটি ছোঁয়ার সাহস কারো ছিল না, সেই দলের নাম মুখে আনাও এখন অপরাধ হিসেবে গণ্য হতে যাচ্ছে। পালিয়ে থাকে লন্ডনে, আর এখান থেকে আগুন জ্বালাতে বলে। আরে বেটা, তোর যদি সাহস থাকে তো বাংলাদেশে ফিরায়, আমরা একটু দেখি। গত 17 বছর দেশের বাইরে নির্বাসনে কাটিয়েছেন তারেক রহমান। অনেকেই ভেবেছিলেন দেশে ফিরে হয়তো তিনি কেবল প্রতিশোধের রাজনীতিতেই মেতে উঠবেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের উপর হয়তো সরাসরি হামলা বা পেশি শক্তির ব্যবহার হবে। কিন্তু বাস্তবে ঘটল উল্টোটা। তারেক রহমান ফিরে এসে এমন এক তুরুপের তাস চাললেন যা আওয়ামী লীগের কোনো নেতার সুদূর কল্পনাতেও ছিল না। তিনি পেশি শক্তি নয়, বরং আইনি পথ বেছে নিলেন। এমন এক মাকড়সার জাল তিনি বুনলেন যেখানে একবার পা দিলে আওয়ামী লীগের আর বের হওয়ার কোনো রাস্তাই নেই। সম্প্রতি সংসদে এমন একটি সন্ত্রাস বিরোধী সংসদে বিল পাশ হয়েছে যার ধারাগুলো পড়লে যে কোনো আওয়ামী কর্মীর মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত নেমে যাবে। নীরবে কোনো রকম আগাম হইচই ছাড়াই এমন একটি আইনি কাঠামো তৈরি করা হয়েছে যার মাধ্যমে আওয়ামী লীগকে চিরতরে পঙ্গু করে দেওয়ার বন্দোবস্ত হয়ে গেছে। এই আইনের একটা দিক হলো, এখন থেকে বাংলাদেশে দাঁড়িয়ে কেউ যদি জয় বাংলা স্লোগান দেয় কিংবা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের পক্ষে প্রকাশ্যে কোনো কথা বলে, তবে তার কপালে জুটতে পারে 4 থেকে 14 বছর পর্যন্ত কারাদণ্ড। বিষয়টা এতই সূক্ষ্মভাবে করা হয়েছে যে শুধু বড় নেতারাই নন, পাড়া মহল্লার চায়ের দোকানে বসে যারা একসময় আওয়ামী লীগের গুণগান গাইতো, তাদের জন্য এই আইন সমানভাবে প্রযোজ্য। এই আইনের গ্যারাকলে পড়ে আওয়ামী লীগের নাম উচ্চারণ করাটাও এখন এক বিশাল ঝুঁকির বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই খবর শোনার পর থেকেই আত্মগোপনে থাকা আওয়ামী নেতাদের মধ্যে শুরু হয়েছে চরম আতঙ্ক। তুই তোর খালেদা জিয়া, তোর জামাত, তোর হেফাজত সব নিয়ে আমরা খেলবো। যারা একসময় দম্ভ ভরে বলতো খেলা হবে, আমরা এই দেশেতেই জন্মি, এই দেশেতে মরবো, পালাবো না। কোথায় পালাবো? পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। তারা এখন ইঁদুরের মতো গর্ত খুঁজছে পালানোর জন্য। তারেক রহমানের প্ল্যানটা কেমন তা একটু তলিয়ে দেখলেই বোঝা যায়। তিনি খুব ভালো করেই জানেন শুধু মুখে মুখে কোনো দলকে নিষিদ্ধ করলেই তা টেকসই হয় না। আন্তর্জাতিক মহল থেকে চাপ আসে, মানবাধিকারে প্রশ্ন ওঠে। তাই তিনি এমনভাবে গুটি সাজালেন যাতে আওয়ামী লীগের সামান্যতম কর্মকাণ্ড আইনের চোখে অপরাধ বা সন্ত্রাসবাদ হিসেবে গণ্য হয়। এই আইন পাশ হওয়ার সময় সংসদে খোদ জামায়াতে ইসলামের নেতাদের অবাক হতে দেখা গেছে। এত দ্রুত এমন একটা আইনি নথি তৈরি করা হবে তা বোধহয় দেশের বাঘা বাঘা রাজনীতিবিদরাও আজও করতে পারেনি। তারেক রহমান চেয়েছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার এই পুরো প্রক্রিয়াটি যেন দেশের সর্বোচ্চ আদালতের মাধ্যমেই সম্পন্ন হয়। স্বাধীন বিচার ব্যবস্থার নাম করে তিনি এমন ফাঁদ তৈরি করলেন যেখান থেকে আওয়ামী লীগের ফেরার কোনো উপায় নেই। একে বলা যায় সুপ্রিম কোর্টের ফাঁদ। আদালত যদি কাউকে নিষিদ্ধ বা সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে, তবে আন্তর্জাতিক মহলের আর কিছুই বলার থাকে না। তারেক রহমানের মূল লক্ষ্যই হলো আগামী 5 বছর আওয়ামী লীগের লোকজনকে শুধু আদালতের বারান্দায় বারান্দায় ঘোরানো। তারা যেন জেল থেকে জামিন পাওয়ার আশায় দিন গুনতেই 5 বছর পার করে দেয়। আর এই ফাঁকা মাঠে জামায়াতে ইসলামী এবং অন্যান্য দলগুলোকে সাথে নিয়ে নিজেদের রাজত্ব কায়েম করা। কিন্তু এই চরম সংকটের মুহূর্তে আওয়ামী লীগের তৃণমূলের অবস্থা কি? যে দলের শীর্ষ নেতারাই, মন্ত্রী, এমপিরা 5 আগস্টের পর রাতারাতি দেশ ছেড়ে পালিয়েছে, কেউ ভারতে, কেউ ইউরোপে আশ্রয় নিয়েছে, তাদের মাঠ পর্যায়ের কর্মীদের কি হাল? চিত্রটা একেবারেই ভিন্ন। শীর্ষ নেতারা পালাতে পারলেও ইউনিয়ন, উপজেলা বা জেলা পর্যায়ের নেতারা তো আর রাতারাতি দেশ ছাড়তে পারেনি। তারা পড়ে গেছে সাধারণ মানুষের চরম রোষানলে। তাদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান হামলার শিকার হয়েছে। এই তৃণমূলের নেতারাই এখন সবচেয়ে বেশি ফুঁসছে তাদের শীর্ষ নেতৃত্বের উপর। তাদের ক্ষোভের আগুন এখন আর গোপন নেই।
তৃণমূলের নেতারা প্রকাশ্যে বলতে শুরু করেছে দল বাঁচাতে হলে, দলের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে শীর্ষ নেতাদের দেশে ফিরে আসতে হবে। তারা বলছে কেন্দ্রীয় নেতারা যদি ঢাকায় বসে নেতৃত্ব না দেন তবে আমরা তৃণমূলের কর্মীরা কিভাবে মাঠে নামবো। রাজধানী ঢাকা দখল করতে না পারলে তৃণমূল দখল করে কোনো লাভ নেই। এই কথার মধ্যে রয়েছে চরম হতাশা আর বিশ্বাসঘাতকতার বেদনা। তারা বুঝতে পারছে বিপদের সময় তাদের ফেলে রেখে নেতারা নিজেদের আখের গুছিয়েছে। তাই এখন তৃণমূল থেকে দাবি উঠছে শেখ হাসিনা সহ দলের শীর্ষ নেতাদের দেশে ফিরে আসতে হবে। তাদের গ্রেপ্তার হওয়ার রিস্ক নিতে হবে, দরকার হলে জেলে যেতে হবে, আইনি লড়াই করতে হবে। কারণ কেন্দ্রীয় নেতারা জেলে না গেলে কিংবা তারা মাঠে থেকে মার না খেলে তৃণমূলের কর্মীদের মধ্যে কোনো সাহস ফিরে আসবে না। নেতারা বিদেশে বসে আরামায়েশে দিন কাটাবে আর কর্মীরা দেশে বসে মার খাবে, 14 বছরের ঘানি টানবে। এটা তৃণমূল আর মেনে নেওয়ার রাজি নয়। পরিস্থিতি কেমন তা বোঝার জন্য 5 আগস্টের পরের কয়েকটা দিনের দিকে তাকালেই হয়। আওয়ামী লীগের অনেক কার্যালয় এখন ভূতুড়ে বাড়িতে পরিণত হয়েছে। খুলনা সহ দেশের বিভিন্ন স্থানে তাদের কার্যালয়গুলোর সাইনবোর্ড ছিঁড়ে ফেলা হয়েছে, ভেতরে ভাঙচুর করা হয়েছে। নির্বাচনের পর বিএনপি সহ অন্য দলগুলো যখন স্বাভাবিক রাজনীতিতে ফিরছে তখন আওয়ামী লীগের কর্মীরা তাদের কার্যালয়ের ত্রিসীমানায় ঘেঁষার সাহস পাচ্ছে না। এর মধ্যে কিছু অতি উৎসাহী আওয়ামী লীগ কর্মী ফেব্রুয়ারি বা তারপরে বিভিন্ন জায়গায় কার্যালয় খোলার বা স্লোগান দেওয়ার চেষ্টা করেছিল। তারা ভেবেছিল হয়তো পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে, কিন্তু বাস্তবতার চরম কষাঘাত তাদের সইতে হয়েছে। কার্যালয় খোলার কয়েক মিনিটের মধ্যেই সেখানে সাধারণ জনতা আর বিরোধী দলের কর্মীরা হামলা চালিয়েছে। ফলে শেষ পর্যন্ত দেশের কোথাও আর আওয়ামী লীগের কার্যালয় খোলা রাখা বা রাজনৈতিক কর্মসূচি পরিচালনা করা সম্ভব হয়নি। মজার ব্যাপার হলো বিএনপি সুকৌশলে এই পুরো পরিস্থিতি সামাল দিয়েছে। বিএনপির শীর্ষ নেতারা প্রকাশ্যে বারবার বলেছে তারা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নন, তারা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করেন। এই কথা বলে তারা আন্তর্জাতিক মহল আর সাধারণ মানুষের কাছে নিজেদের ভাবমূর্তি পরিষ্কার রেখেছেন। কিন্তু ভেতরে ভেতরে আইনি প্রক্রিয়ায় এবং অন্তর্বর্তী সরকারের মাধ্যমে যা হওয়ার তা ঠিকই হয়ে গেছে। বিএনপি সরাসরি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দায়ভার নেয়নি, কিন্তু আইনি কাঠামো এমনভাবে সাজানো হয়েছে যে আওয়ামী লীগ এমনিতেই রাজনীতি থেকে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। এটাকেই বলে সাপও মরলো লাঠিও ভাঙলো না। আওয়ামী লীগের এই পরিণতি আসলে রাজনীতিরই এক নির্মম শিক্ষা। যারা একসময় দাপটের সাথে দেশ চালিয়েছিল, যাদের ইশারায় প্রশাসন উঠবস করত, তারা আজ নিজেদের অস্তিত্বই টিকিয়ে রাখতে হাবি খাচ্ছে। সাধারণ মানুষের উপর বছরের পর বছর ধরে চালানো নির্যাতন, গুম, খুন আর ভোট চুরির যে ক্ষোভ মানুষের মনে জমা হয়েছিল তারই বিস্ফোরণ ঘটেছে। আর সেই বিস্ফোরণের পর আইনি মারপ্যাচে তাদের এমনভাবে আটকে ফেলা হয়েছে যে সহজে তাদের ঘুরে দাঁড়ানোর কোনো সম্ভাবনাই আর দেখা যাচ্ছে না। তৃণমূলের নেতারা এখন হারে হারে টের পাচ্ছে ক্ষমতার দম্ভ চিরকাল থাকে না। আজ যে শীর্ষে কাল সে নিচে পড়ে যেতেই পারে। পলিটিক্সে নিশ্চিত করে কোনো কিছু বলা যায় না, তেমনি ভাবে ক্ষমতাও নিশ্চিতভাবে ধরে রাখা যায় না। আর ঠিক তেমনি ভাবে যে গর্ত তারা অন্যদের জন্য খুঁড়েছিল, আজ সেই গর্তেই তারা নিজেরা পড়ে হাবুডুবু খাচ্ছে। শীর্ষ নেতারা বিদেশে বসে হয়তো এখনো স্বপ্ন দেখছে আবার ক্ষমতায় ফেরার, কিন্তু দেশের মাটিতে থাকা কর্মীরা জানে বাস্তবতা কতটা কঠিন। সামনের দিনগুলোতে বাংলাদেশের রাজনীতি কোন দিকে মোড় নেবে তা নিশ্চিত করে বলা কঠিন। তবে এই 14 বছরের জেলের আইন আর নিষিদ্ধ হওয়ার যে খড়গ আওয়ামী লীগের মাথায় ঝুলছে তা থেকে তারা কিভাবে বের হবে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। তৃণমূলের দাবি মেনে শীর্ষ নেতারা কি সত্যি দেশে ফিরে জেলের রিস্ক নেবে, নাকি বিদেশে বসে কর্মীদের বলির পাঠা বানিয়ে নিজেরা নিরাপদে থাকবে? আপনার কি মনে হয় আওয়ামী লীগের এই বর্তমান পরিণতির জন্য কারা সবচেয়ে বেশি দায়ী? আর তারেক রহমানের এই আইনি পরিকল্পনা সম্পর্কে আপনার কি মন্তব্য? আপনাদের মস্তিষ্কে থাকা মূল্যবান মতামত জানিয়ে দিন কমেন্টের ঘরে। আল্লাহ হাফেজ।